হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকের ক্লাসে আবার একবার সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই খুব ভালো করে পড়াশোনা করছো এবং সুস্থ এবং ভালো আছো। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা দেখতেই পাচ্ছ, পশ্চিমবঙ্গের খনিজ শিল্প আর শিল্পাঞ্চল আর পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা। ফ্যাকচুয়াল কিছু ডাটা আমাদেরকে মনে রাখতে হবে, তো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোই আমরা আজকের ক্লাসে কভার করব। সব কিছু পড়বো না, যেগুলো একেবারে ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময়ে যে পোর্শনগুলোকে ফোকাস করে কোশ্চেন করেছে সেই পোর্শনগুলোই কিন্তু আমরা আজকের ক্লাসে দেখব। বেসিক্যালি আমি তোমাদেরকে যে ক্লাসগুলো করাচ্ছি, তোমরা ক্লাসগুলো করলে বুঝতে পারবে যে বেসিক যেখান থেকে কোশ্চেনগুলো আসে সেগুলোই আমি পুরো টাচ করেছি। তো আজকে সেরকম একটা সাবজেক্ট যেটা আজকে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের খনিজ শিল্প এবং পরিবহন। ওকে, তাহলে আর দেরি না করে চলো ক্লাসটা শুরু করি। তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার ক্লাস শুরুর আগেই বলি, সেটা হচ্ছে আজকে বেসিক্যালি জিওগ্রাফির ক্লাস প্রায় শেষ। এরপরে আমরা একটা মিসলেনিয়াস ক্লাস করব, যেখানে আমরা পরিবেশগত বিভিন্ন আন্দোলনগুলো যেগুলো তোমরা শুনে থাকবে, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এই যে কয়েকটা বিষয় আছে, বা ওজোন স্তর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গ্রিন হাউস প্রভাব কি, তো এই জায়গাটা আমরা একটু মিসলেনিয়াস ভাবে কভার করব। আগামীকাল সেটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল কমপ্লিট জিওগ্রাফি শেষ হয়ে যাচ্ছে। তার পরের দিন থেকে অর্থাৎ জিওগ্রাফির শেষে যেটা আমাদের জিকে জিএস এর পোর্শনের সাবজেক্ট শুরু হবে সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি থেকে তো প্রচুর কোশ্চেন আসে, ধৈর্য ধরে সবাই ক্লাস করবে। তো হিস্ট্রি আমরা ক্লাসটা একটু লাইভে করার চেষ্টা করব, ঠিক আছে? সবার সঙ্গে একটু ইন্টারাকশন হবে, আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে একটু ইন্টারেক্ট করে ক্লাস করব, কারণ রেকর্ডেড ক্লাস মানে ক্লাসের মধ্যে খুব একটা বেশি প্রাণ থাকে না, তাই না? তো সেক্ষেত্রে আমি একটু লাইভ করতে চেষ্টা করব, একটু তোমরা সবাই মানিয়ে নেবে। তো এর সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় ইনফরমেশন সেটা হচ্ছে জিওগ্রাফি যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এই জিওগ্রাফির প্রত্যেকটা টপিকসকে, প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। সেগুলো মিসলেনিয়াস হবে, সেট 1, সেট 2, সেট 2, সেট 3, সেট 4 এরকম করে আমরা আলোচনা করব শুধু জিওগ্রাফির উপরে। হিস্ট্রি শেষ হবে, দেন আমরা হিস্ট্রি ক্লাস করব, সবগুলো চ্যাপ্টারকে নিয়ে আমরা হিস্ট্রি ক্লাস করব। তাহলে কি হিস্ট্রি শেষ না হওয়া পর্যন্ত আমরা জিকে জিএস এর এমসিকিউ সলভ করব না? পরীক্ষা তো কাছাকাছি চলে আসছে, এমসিকিউ আমাদেরকে প্রচুর পরিমাণে সলভ করতে হবে। তো জিওগ্রাফি যেমন করে স্পেশালি জিওগ্রাফির উপরে জিকে জিএস এর এমসিকিউ আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই মিসলেনিয়াস জিকে হিসেবে আলোচনা করব, অর্থাৎ সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, এগুলো নিয়ে আমরা কমপ্লিট আলোচনা করব। তো চিন্তা করার একেবারে কোনো কারণ নেই, আমরা হিউজ কোশ্চেন আলোচনা করব, তোমরা শুধু ক্লাসগুলো করতে থাকো, প্রিপারেশন আপনা হতেই কমপ্লিট হবে। ওকে, তো চলো আজকে মিনারেলস, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল কি রয়েছে? প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের খনিজ। বেসিক্যালি পশ্চিমবঙ্গ, এখানে ভৌগোলিক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি আমরা একটু দেখি, উত্তরে পার্বত্য অঞ্চল, মধ্যভাগে সমভূমি অঞ্চল, আর দক্ষিণ ভাগে যদি আমরা দেখি সেখানে দেখব মালভূমি অঞ্চল। যেমন ধরো পশ্চিমবঙ্গের যারা বাঁকুড়ার বাসিন্দা, অর্থাৎ বাঁকুড়া জেলাতে যারা বসবাস করে, পুরুলিয়াতে যারা বসবাস করে, ইভেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই সব জায়গাগুলোতে দেখবে খনিজ সম্পদের ভান্ডার রয়েছে। কেন? তার কারণ হচ্ছে এই অঞ্চলটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা আর পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, আমরা বলতে পারি দক্ষিণ পশ্চিম অংশ, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, আমাদের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই যে জেলাগুলো, এগুলো কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ। যেমন ধরো কয়লা, রানীগঞ্জ থেকে শুরু করে আমরা বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, এই সব জায়গায় কিন্তু আমরা কয়লা খনি পাবো। এই কয়লা খনিগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উৎপত্তি হয়।
আর সেই জন্য পশ্চিমবঙ্গে কয়লা থেকে যে তাপবিদ্যুৎটা তৈরি হচ্ছে সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, সারপ্লাস হচ্ছে। যে বিদ্যুৎ শক্তিটা কয়লা থেকে আমরা পাচ্ছি সেখান থেকে যেটা সারপ্লাস হচ্ছে বা যেটা আমাদের ব্যবহারের থেকে বেঁচে যাচ্ছে, আমরা সেটাকে কি করছি, অন্যান্য রাজ্যে ট্রান্সপোর্ট করছি। ট্রান্সপোর্ট মানে কি, পাঠিয়ে দিচ্ছি, বিক্রি করছি আমরা। কেমন? তো এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। অতএব খনিজ সম্পদ কোথায় কোথায় পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। যেমন ধরো কয়লা, প্রথমে খনিজ সম্পদ হিসেবে তাহলে আমরা কাকে দেখব, কয়লাকে দেখব। কয়লা ইংরেজিতে বলা হয় কোল। কয়লা 4 প্রকার আমরা পড়েছি, অ্যান্থ্রাসাইড, বিটুমিনাস, লিগনাইট আর পিট। অ্যান্থ্রাসাইড সব থেকে সর্বোৎকৃষ্ট মানের কয়লা, সব থেকে গুণমান সম্পন্ন কয়লা। তারপরে আমরা দেখবো লিগনাইট, বিটুমিনাস, তারপরে লিগনাইট, তারপরে পিট কয়লা দেখবো। পিট কয়লাটা সেখানে কার্বনের পরিমাণ কম, সেই জন্য এটার যে মান, গুণগত মান সেটা খানিকটা কম। তো দেখো কয়লা কোথায় পাওয়া যাচ্ছে, রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া, রামনগর, যেটা হচ্ছে বর্ধমানে অবস্থিত। এরপরে কোথায় পাবো, বাঁকুড়ার কোথায় পাবো, বড়জোড়া, মেজিয়া, এইসব জায়গায় আমরা কয়লা পাবো। পুরুলিয়ার কোথায়, নিতুড়িয়াতে কয়লা ভান্ডার রয়েছে, কয়লা খাদান রয়েছে। কেমন? এরপরে আমরা দেখব চুনা পাথর। তাহলে মোস্ট ভাইটাল পয়েন্ট কোনটা, কয়লা। তাহলে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কোল বা কয়লা। কোল বা কয়লা তাহলে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে বুঝতে পারলে। কোন জোনটাতে পাওয়া যাচ্ছে, জোনটা হচ্ছে আমাদের বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার উত্তর অংশ, এই জায়গাগুলো আমরা পাবো। এরপরে চুনা পাথর যেটা পাচ্ছি সেটাও কোথায় পাচ্ছি, সেটাও পাচ্ছি আমরা পুরুলিয়াতে পাচ্ছি আর বাঁকুড়াতে পাচ্ছি। পুরুলিয়াতেও পাবো আর বাঁকুড়াতেও পাবো আমরা চুনা পাথরটা। কেমন? ম্যাঙ্গানিজ কোথায় পাচ্ছি, ম্যাঙ্গানিজ উত্তোলনে ওড়িশা অনেক এগিয়ে, ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে ম্যাঙ্গানিজে। পুরুলিয়ায় পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর পাচ্ছি, বর্ধমান পাচ্ছি। দেখো তোমরা পশ্চিম মেদিনীপুরটা আর পুরুলিয়াটা খুব সুন্দরভাবে করে দিতে পারবে। যদি বলো কিভাবে স্যার, কিভাবে বলতে, পশ্চিমবঙ্গের যে দক্ষিণ অংশটা উড়িষ্যার সঙ্গে বর্ডার করেছে। একটা সময় ছিল বাংলা বিহার আর উড়িষ্যাকে নিয়ে পুরো বাংলা ছিল। পরবর্তীকালে আমরা দেখলাম বিহার আলাদা হয়েছে, উড়িষ্যা আলাদা হয়েছে। আবার তারও পরে যখন স্বাধীনতা এলো আমাদের দেশে, তখন পূর্ববঙ্গ বলে একটা প্রদেশ আলাদা হয়ে গেছে, হ্যাঁ কিনা? তো এই যে উড়িষ্যা যখন বাংলার সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ যখন বাংলা থেকে উড়িষ্যা বিভাগ হয়ে যাচ্ছে বা যে অংশটা উড়িষ্যার সঙ্গে যুক্ত, সুবর্ণরেখার নদীর একটা উত্তর দিক একটা দক্ষিণ দিক, দক্ষিণ দিকে উড়িষ্যা আর উত্তর দিকে আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে এই যে জোনটা, তাহলে সেটা কোন জোনে আছে? পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ আছে, সেখানে আমরা খনিজ সম্পদের ভান্ডার অতটা পাবো না। আমরা পাবো কোনটা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই অংশটা কি আছে, এই অংশটা আমাদের কিন্তু ওড়িশার কাছাকাছি অবস্থিত। তাহলে আবার ঝাড়খণ্ডের দিকে যদি আমরা চলে যাই, ঝাড়খণ্ড কি, ঝাড়খণ্ড কয়লা উত্তোলনে একদম প্রথম সারিতে রয়েছে। এই যে ঝাড়খণ্ড, এটা বেসিক্যালি ছোট নাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত। এই যে ছোট নাগপুর প্ল্যাটু বলছি আমরা, এই ছোট নাগপুর প্ল্যাটুর অংশই হচ্ছে ঝাড়খণ্ড, আমাদের ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, দক্ষিণ পশ্চিম অংশ, উড়িষ্যা, এগুলো রয়েছে। তাহলে আমরা অনায়াসে বলতে পারি, যদি ম্যাঙ্গানিজ উত্তোলনে উড়িষ্যা প্রথম স্থান অধিকার করে, তাহলে ম্যাঙ্গানিজ আমাদের পশ্চিমবঙ্গে কোথায় পাওয়া যেতে পারে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই জায়গাগুলো পাওয়া যেতে পারে, সেইগুলোই আছে। ঠিক আছে। ডলোমাইট, ডলোমাইট কোথায় পাওয়া যাচ্ছে, জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে কোথায় কি পাওয়া যাচ্ছে, ডলোমাইট পাওয়া যাচ্ছে। ফসফেট রক, এগুলো দরকার নেই, এগুলো আমি তোমাদের ইনফরমেশন দিয়ে রাখছি। ভারতবর্ষে যে সকল খনিজ পদার্থগুলো পাওয়া যায় সবগুলোকে তো আমাদের পড়তে হবে, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কয়লা, চুনা পাথর, ম্যাঙ্গানিজ, এগুলো। ঠিক আছে। লৌহ আকরিক পাওয়া যাচ্ছে কোথায়, সেই পুরুলিয়া, বাঁকুড়া আর দার্জিলিংয়েও পাওয়া যাচ্ছে খানিকটা পরিমাণে। বেসিক্যালি দেখো, যতগুলো আমরা খনিজ সম্পদের কথা পড়ছি, যতগুলো খনিজ সম্পদের কথা, সবগুলোই দেখো ভারতবর্ষের পশ্চিমে বা দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে পাওয়া যাচ্ছে।
ফসফেট রক পুরুলিয়াতে পাওয়া যাচ্ছে, লোহা আকরিক পুরুলিয়া বাঁকুড়া, অ্যাসবেস্টাস কোথায় পাওয়া যাচ্ছে? পশ্চিম মেদিনীপুরে পাওয়া যাচ্ছে, চীনামাটি পুরুলিয়া। বুঝতে পারলে? তাহলে তোমরা মাথায় রাখবে পশ্চিমবঙ্গের যে পশ্চিম ভাগ বা দক্ষিণ পশ্চিম ভাগ যে জেলাগুলো রয়েছে, একদম নিচ থেকে যদি শুরু করি পশ্চিম মেদিনীপুর, সেখান থেকে ভেঙে তৈরি হয়েছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামেও পাওয়া যাচ্ছে। তার উপরে যদি একটু উঠে যাই বাঁকুড়া পাবো, বাঁকুড়ার উপরে যদি একটু উঠে যাই আমরা কি পাবো? পুরুলিয়া পাবো, পুরুলিয়া থেকে যদি একটু উপরে উঠে যাই আমরা বর্ধমান পাবো, অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। তার উপরে যদি উঠে যাই বীরভূম পাবো, তার উপরে উঠে যাই মুর্শিদাবাদ পাবো। বীরভূমের কিছুটা অংশ থেকে শুরু করে আমাদের এই পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলোই হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ। মনে রাখতে পারবে তো সবাই? নেক্সট, পশ্চিমবঙ্গের খনিজ সম্পর্কিত বিভিন্ন তথ্য যেগুলো পরীক্ষাতে এসছে। কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গ একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, সেটা হচ্ছে 4th পজিশন বা 4র্থ স্থান অধিকার করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। ভারতের মোট কয়লা সঞ্চয়ের কত শতাংশ এই রাজ্যে আছে? ভারতে যদি 100% কয়লা পাওয়া যায়, 4র্থ স্থানের অধিকারী হিসেবে পশ্চিমবঙ্গ প্রায় 11% কয়লাকে সঞ্চয় করে রেখেছে। কত শতাংশ? প্রায় 11% কয়লাকে সঞ্চয় করে রেখেছে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হচ্ছে, এটা আমাদেরকে মনে রাখতে হচ্ছে। ওকে, এই দুটো জিনিস কিন্তু আমাদের বেশি বেশি করে মনে রাখতে হবে, তাই তো নাকি? তো দেখো, এটা হলো গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র। যদি তোমাদেরকে কোশ্চেন করে নিম্নোক্ত কোন অঞ্চলটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র, তোমরা কি করবে? উত্তর রানীগঞ্জ। কি করবে? রানীগঞ্জ। কি করবে? রানীগঞ্জ। রানীগঞ্জ কয়লা ক্ষেত্র হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র। এরপরে ইহা পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। রানীগঞ্জ নিশ্চয়ই তোমরা জানো, অনেকেই যারা আছো, যদি কেউ পশ্চিম বর্ধমান থেকে থাকো, আমার ক্লাস যারা করো কিংবা আমার ভিডিওগুলো যারা দেখো, তারা বলবে কারা কারা পশ্চিম বর্ধমানের বাসিন্দা, রানীগঞ্জের কয়লা খনি সম্পর্কে কিছু জানো কিনা তোমরা। রানীগঞ্জ কোথায় অবস্থিত? পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এটাও কিন্তু পরীক্ষায় পড়তে পারে যে রানীগঞ্জ কোথায় অবস্থিত, তোমরা করবে পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আগে বর্ধমান শুধু ছিল, এখন সে বর্ধমান দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটাকে বলছে পূর্ব বর্ধমান, একটা পশ্চিম। পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম। পশ্চিম বর্ধমান কিন্তু খনিজ সম্পদে অনেক বেশি সমৃদ্ধ। দেউচা পাঁচামি, যেটা বীরভূম জেলার নূতল কয়লা খনি পাওয়া গেছে। দেউচা পাঁচামি। দেউচা পাঁচামি কোথায়? বীরভূম জেলায়। বীরভূম জেলার দেউচা পাঁচামি। ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট এন্ড ট্রেডিং কর্পোরেশন, যেটা পশ্চিমবঙ্গের খনিজ সম্পদের বন্টন, সঞ্চয়, তার বিভিন্ন রকম সমস্যা সমাধান, এই সকল বিষয় নিয়ে যারা ডিল করে, তারা কারা না? পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং সেন্টার। পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং সেন্টার, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ উন্নয়ন এবং বাণিজ্য কর্পোরেশন বা সমিতি। প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1973 সালে। কত সালে প্রতিষ্ঠা লাভ করেছে? 1973 সালে। এটি কয়লা ও কয়লা খনিজগুলির সমস্ত অনুসন্ধান এবং উত্তোলন করে। রাজ্যের খনিজ সংক্রান্ত সমস্যার সমাধান করে কে? ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। তারা কি করে? পশ্চিমবঙ্গে যত কয়লা খনিগুলো আছে, সেই কয়লা খনিতে কতজন মজুরি লাগানো যেতে পারে, কখন কয়লা উত্তোলন করা যেতে পারে, কিভাবে কয়লা উত্তোলন করা যেতে পারে, কিভাবে সেগুলোকে এক্সপোর্ট করা হবে, কিংবা সেগুলো থেকে কিভাবে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হবে, কোথায় পাঠানো হবে, কোন থার্মাল পাওয়ার প্ল্যান্টে পাঠানো হবে, এই সব কিছুটা দেখভাল করে কারা? ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। ওকে, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1973 সালে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের বাকি শিল্পের কথা আমরা জানবো। এতক্ষণ আমরা পশ্চিমবঙ্গের খনিজ সম্পদের কথা জানলাম। খনিজ সম্পদের বেশিরভাগ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কয়লা। কয়লা থেকে তাপবিদ্যুৎ, তাহলে তাপবিদ্যুৎ উৎপাদনে পশ্চিমবঙ্গে একটা ভালো স্থান করবে। আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা চলে যাই, সেখানে দেখবো কি উত্তরবঙ্গ মানে কি? সেখানে পাহাড়ি এলাকা, সেখানে নদী ধাপে ধাপে নেমেছে, জলপ্রপাত জাতীয় আছে, একটা 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 গড়িয়ে পড়ার মতো ভূমির ঢাল আছে। তাহলে সেই ঢালে যদি আমরা টারবাইন ফিট করে দিই, তাহলে জলবিদ্যুৎ কেন্দ্র সেখানে স্থাপিত হতে পারে, জলবিদ্যুৎ সেখান থেকে উৎপন্ন হতে পারে, হ্যাঁ কিনা? তো সেরকম হচ্ছে। এরপরে আমরা যে দেখছি পশ্চিমবঙ্গে কি কি শিল্প আছে, তাহলে কয়লা থেকে শিল্প হিসাবে কি পেতে পারি? কয়লা থেকে শিল্প হিসেবে কি পেতে পারি? অ্যাকচুয়ালি কয়লা থেকে তো কোনো কিছু তৈরি হয় না,
কয়লা দিয়ে বা কয়লাকে জ্বালানি রূপে ব্যবহার করে আমরা অন্য কিছু তৈরি করতে পারি, হ্যাঁ কিনা? তো শিল্প হিসেবে যাদেরকে আমরা পাচ্ছি, যেমন ধরো পাট শিল্প, এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা নিজস্ব শিল্প। নিজস্ব শিল্প এই কারণে বলছি, পাট শিল্পের যদি আমরা বিস্তার দেখি, ভূমিকা দেখি বা প্রাধান্য দেখি, সেটা কেবলমাত্র আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাবো, বেশিরভাগটা পশ্চিমবঙ্গে দেখতে পাবো। পাট শিল্প পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প, পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্প বা ভালো শিল্প বা প্রথম সারির যদি শিল্প ধরি আমরা, সেটা কি? পাট শিল্প। কি শিল্প? পাট শিল্প। 1855 সালে, মাইন্ড ইট, 1855 সালে ভারতের প্রথম পাটকল পশ্চিমবঙ্গে হুগলি জেলার রিষড়াতে স্থাপিত হয়েছে। এমন একটা ইনফরমেশন যেটা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার চান্স 99.99%। 1885 সালে ভারতের প্রথম পাটকল পশ্চিমবঙ্গে হয়েছে। তার মানে কি? পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ভারতের প্রথম পাটকল পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়াতে। এখানে কিন্তু হুগলি শিল্পাঞ্চল রয়েছে, হুগলি জেলার রিষড়াতে রয়েছে আমাদের পাট শিল্প। প্রথম পাটকল স্থাপিত হয়েছে কোথায়? হুগলি জেলার রিষড়াতে। জর্জ অকল্যান্ড নামে একজন ইংরেজ ও বাঙালি ব্যবসায়ী বিশ্বম্ভর সেনের সহযোগিতায় পাটকলটি গড়ে ওঠে। মনে রাখলে রাখবে, না রাখলে কোনো আপত্তি নেই, এগুলো পড়ে না। হুগলি নদীর উভয় তীরে বর্তমানে মোট 56টি পাটকল আছে। পরীক্ষায় আসবে কি যে হুগলি নদীর দুই তীরে কতগুলো পাটকল আছে তোমরা গুনে এসো? আসবে না। শুধু তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে পাট শিল্প যে পশ্চিমবঙ্গে একটা প্রধান এবং মানে সব থেকে বড় শিল্প একটা সময় ছিল। এখন তো পাটের ব্যবহার কমে গেছে, কিন্তু একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্প ছিল পাট শিল্প। এখন পাটের ব্যবহার যেহেতু কমে গেছে, সেই জন্য পাট শিল্পে অতটা আর বেশি প্রসার লাভ করেনি, পাট শিল্প অতটা বেশি ফেমাস হয়। তাহলে হুগলি নদীর তীরে প্রায় কতগুলো পাটকল আছে? 56খানা পাটকল আছে, ভাবতে পারো? তাহলে এই গেল পাট। এরপরে যেটা আমরা পাবো, দ্যাট ইজ চা শিল্প। কেন চা শিল্প? যারা উত্তরবঙ্গ বেড়াতে যাও, দার্জিলিং বেড়াতে যাও, দেখবে দার্জিলিং যে মল রোড বা ম্যাল রোড বলা হচ্ছে, সেই ম্যাল রোডে আমরা যদি যাই, সেখানে গেলে দেখতে পাবো যে প্রচুর দোকান আছে, একদম হাইফাই দোকান। সেখানে তোমরা দেখবে চা 4000, 5000, 6000, 8000, 10000, 12, 15000 এরকম দামের চা পাওয়া যায়। বিভিন্ন কোয়ালিটির চা পাওয়া যায়। কেউ বলছে শুধু পাতার চা, কেউ বলছে পাতার সঙ্গে একটু ডাল মিশিয়ে চা। ডাল বলতে পাতা, গাছের ডাল, চা পাতার সঙ্গে চা পাতা ডাল মিশিয়ে চা। কোনোটা বলা হচ্ছে একদম ফার্স্ট ফ্রেশ প্রথম যেটা ছেঁকে নেওয়া হচ্ছে সেই চা। কেউ বলছে না তারপরের অ্যালটের চা, কেউ বলছে তারপরের অ্যালটের চা। এরকম বিভিন্ন মানের চা। তো সেই চা এত দামে বিক্রি হচ্ছে, তাহলে সেখানে তো চা শিল্প করাই যেতে পারে। আবার দেখো, দার্জিলিং যেহেতু পার্বত্য অঞ্চল, পাহাড়ের ঢাল রয়েছে, আর চা চাষ ভালো হয় কোথায়? পাহাড়ের ঢালে। কারণ চা চাষের ক্ষেত্রে প্রচুর জল লাগে, প্রচুর জল লাগে। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, চা চাষের জন্য জল লাগলেও চা গাছের গোড়ায় কিন্তু জল থাকলে হবে না। গোড়ায় যদি জল জমে থাকে তাহলে হবে না। ধান চাষের ক্ষেত্রে তোমরা দেখো, ধান চাষের সময় কি ধান গাছের গোড়া অর্ধেকটা ডুবে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে জল দরকার, যেটা সবসময়ের জন্য আছে। কিন্তু চা পাতা এরকম বা চা গাছ এভাবে হবে না। জল বেশি থাকলেই বা জল যেখানে জমে যাবে, সে চা গাছ মারা যাবে। তার মানে চা পাতা চাষ হবে বা চা গাছ সেখানেই হবে, পাহাড়ের ঢাল থাকবে, সবসময় বৃষ্টি হবে, ঝিরঝির করে বৃষ্টি হবে, কিন্তু জল গড়িয়ে নিচে চলে যাবে। জল জমে গেলেই চা গাছের দফা রফা হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা কি? তাহলে চা শিল্প কোথায় হবে? উত্তরবঙ্গে। দার্জিলিং ইজ দ্য মোস্ট ফেমাস প্লেস ফর টি কাল্টিভেশন। দার্জিলিং এই চায়ের জন্য বিশ্ববিখ্যাত। বিশ্ববিখ্যাত, শুধু ভারত বিখ্যাত বললে হবে না, কারণ দার্জিলিং এর চা ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ পাওয়া একটা বস্তু। প্রথম জিআই ট্যাগ পেয়েছিল যে খাদ্য, যে ফসল, সেটা হচ্ছে দার্জিলিং এর চা। তো এই দার্জিলিং এর চা বেসিক্যালি সুগন্ধির জন্য বিখ্যাত, কোয়ালিটি, সুগন্ধ। আমাদের দেশে আসাম হচ্ছে চা শিল্পের জন্য বেসিক্যালি ফেমাস, চা শিল্পের জন্য ফেমাস। কিন্তু দার্জিলিং এ
আসামে থেকে কম চা হয়, বাট সেটা কিন্তু ফেমাস ফর কোয়ালিটি। বোঝা গেল? কোথায় কোথায় রয়েছে? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলার তরাই ডুয়ার্স অঞ্চলে চা বাগানগুলো আছে। তরাই ডুয়ার্স মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, তরাই হচ্ছে পশ্চিম আমাদের তিস্তার পশ্চিম ভাগ, ডুয়ার্স হচ্ছে তিস্তার পূর্ব ভাগ। বোঝা গেল? এই রাজ্যে বর্তমানে প্রায় 300টি চা বাগান রয়েছে। কটা চা বাগান আছে জিজ্ঞেস করবে না, শুধু তোমরা দেখো চা শিল্প পশ্চিমবঙ্গে কেন বিখ্যাত। 300টা চা বাগান রয়েছে। এইসব বাগানে প্রায় 6000টি ছোট কারখানা আছে, চা তৈরি হচ্ছে। 367টি বট লিপ কারখানা আছে, বট লিপ কারখানা। দার্জিলিং এর হ্যাপি ভ্যালি, লাবাবু, তাকদা, আলুয়াবাড়ি, কার্সিয়াং এর মকাইবাড়ি প্রভৃতি প্রধান চা উৎপাদন ক্ষেত্র। বুঝা গেল? পশ্চিমবঙ্গের মোট চা বাগান 327টি, এর মধ্যে কোচবিহারে 4টি, দার্জিলিং এ 129টি, জলপাইগুড়িতে 170টি, উত্তর দিনাজপুরে 24টি চা বাগান রয়েছে। চা শিল্প এতটাই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। নেক্সট আছে লৌহ ইস্পাত শিল্প। পশ্চিমবঙ্গে দুটি বৃহৎ সম্পরিত বা ইন্টিগ্রেটেড লৌহ এবং ইস্পাত কারখানা রয়েছে। একটা হচ্ছে বার্নপুর হীরাপুর কুলটি, এটা হচ্ছে দুর্গাপুর, এবং একটি শঙ্কর ইস্পাত নির্মাণের কারখানা দুর্গাপুরে গড়ে উঠেছে। দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রূঢ় বলা হয়। কি বলা হয়? ভারতের রূঢ়। দুর্গাপুরকে আমরা কি বলছি? ভারতের রূঢ়। কি বলবো? ভারতের রূঢ় বলবো। এটা তোমরা মাথায় রাখবে। তাহলে লৌহ ইস্পাত শিল্প যে দুটো অঞ্চল আছে বা যে দুটো কেন্দ্র বেসিক্যালি, সেটা হচ্ছে বার্নপুর, হীরাপুর, কুলটি, তিনটে অঞ্চল নিয়ে। আর একটা কি রয়েছে? দুর্গাপুর। বার্নপুর, হীরাপুর, কুলটি, আর রয়েছে দুর্গাপুর। ঠিক আছে? দুর্গাপুর, এইটুকু মনে রাখবে। আর এই দুর্গাপুরকে কি বলা হচ্ছে? ভারতের রূঢ় বলা হচ্ছে। তাহলে এখান থেকে যদি তোমরা ইনফরমেশন কেউ যদি একদম শর্টে মনে রাখতে চাও, টু দি পয়েন্টে, তাহলে এটাই মনে রাখবে, দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রূঢ় বলা হয়। এরপর আর একটা শিল্প রয়েছে ভারতবর্ষে, সেটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প। কি শিল্প? কার্পাস বয়ন শিল্প। ঠিক আছে? কার্পাস বয়ন শিল্প। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প 1818 খ্রিস্টাব্দে কলকাতার কাছে বাউডিয়াতে ফোর্ট গ্লাস্টার, কোথায়? ফোর্ট গ্লাস্টারে স্থাপন করা হয়েছে। কোথায়? ফোর্ট গ্লাস্টার। তোমরা কিন্তু মাথায় রাখবে এটা, বাউডিয়াতে ফোর্ট গ্লাস্টার। সালটা কিন্তু পরে, এক্ষেত্রে পরে। প্রথম কার্পাস বয়ন শিল্প কোথায়? না বাউডিয়াতে, ফোর্ট গ্লাস্টার। ঠিক আছে? পশ্চিমবঙ্গ। রাজ্যে কাঁচা তুলা উৎপাদিত না হলেও মহারাষ্ট্র এবং গুজরাট থেকে নিয়ে আসা হয়। কারণ আমরা জানি কার্পাস কোন মাটিতে সব থেকে বেশি ভালো হয়? রেগুর মৃত্তিকা বা কালো মাটিতে সব থেকে বেশি ভালো হয়। আর মহারাষ্ট্রে কি হয়? দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল বা ব্যাসল শিলা দিয়ে তৈরি, আমরা পড়েছি। তাহলে সেই জায়গাতে যে কার্পাস তুলো হচ্ছে, তাকে নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গে। এসে তাকে প্রসেস করে আমরা কি করছি? কার্পাস তৈরি করছি। কার্পাস দিয়ে তুলো তৈরি করছি। সেটা দিয়ে আমরা কি করছি? বিভিন্ন জিনিসপত্র বানাচ্ছি। আর সেটা করা হচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গে। তার জন্য পশ্চিমবঙ্গে কার্পাস বয়ন শিল্প একটা বিরাট বড় খ্যাতি অর্জন করেছে। কোথায় কোথায় পাওয়া যায়? শ্রীরামপুর, রেসড়া, কোন্নগর, সোদপুর, বেলঘরিয়া, হাওড়া, উলুবেড়িয়া প্রভৃতি কার্পাস বয়ন শিল্পের প্রধান প্রধান কেন্দ্র। এই কেন্দ্রগুলো মনে রাখবে। ঠিক আছে? এই কেন্দ্রগুলো তোমরা মনে রাখবে। এরপরে আছে কাগজ শিল্প। খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও মনে রাখো। কাগজ শিল্প কোথায় আছে? টিটাগড়, কাকিনাড়া, নৈহাটি আর হালি শহর। চামড়া শিল্প, এটা কিন্তু পরীক্ষাতে এসছে, কলকাতার ট্যাংরাতে, যেখানে বাটার জুতো তৈরি হয়, চামড়া জুতো তৈরি হয়, সেটা হচ্ছে বাটানগর। কোথায়? বাটানগর, কলকাতার কাছে ট্যাংরা, যেটা বাটানগর বলা হচ্ছে। এখানে বাটার ফ্যাক্টরি রয়েছে, বাটা কোম্পানির যে জুতো, সেই যে জুতো তৈরি হচ্ছে, জুতো ছাড়া অন্যান্য আরো বেল্ট টেল্ট তৈরি হয়, সেই যে চামড়া, এই চামড়া শিল্প প্রসিদ্ধ কোথায়? কলকাতার বাটানগরে। বোঝা গেল? তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে। এছাড়াও যে শিল্পাঞ্চলের কথা আমরা পড়বো, বেসিক্যালি তিনটে শিল্পাঞ্চলের কথা আমরা পড়বো, সেটা হচ্ছে হুগলি শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল রয়েছে, এগুলো হচ্ছে মেজর। হুগলি শিল্পাঞ্চল, সেখানে আমরা শিল্পাঞ্চল কেন বলছি? অনেকগুলো শিল্প রয়েছে, বিভিন্ন মানের শিল্প, বড় বড় শিল্প। যেমন ধরো পাট শিল্প। হুগলি নদীর উভয় তীরে টিটাগড়, ব্যারাকপুর, জগদ্দল, ভদ্রেশ্বর, উলুবেড়িয়া এইসব অঞ্চলে পাট শিল্প রয়েছে। আরো কি? ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, অর্থাৎ হুগলি নদী এলাকাতে, হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে, হুগলি জেলাতে ইঞ্জিনিয়ারিং শিল্প, হিন্দ মোটর, গার্ডেন রিচ বা জাহাজ নির্মাণ, বেলঘরিয়া, খিদিরপুর, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প।
রাসায়নিক শিল্প কোথায় রয়েছে? রিষড়া। কোথায় রয়েছে রাসায়নিক শিল্প? রিষড়া। মোটর গাড়ি কোথায়? কল্যাণী, সাহাগঞ্জ, এগুলোতে পাওয়া যাচ্ছে। রেল ওয়াগন লিলুয়া, দমদম, এগুলোতে রেলের বগি তৈরি হচ্ছে, রেল ওয়াগন তৈরি হচ্ছে। আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ সেজ, স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোন কোথায় তৈরি করা হয়েছে? ফলতা। এটা আমাদের মাথায় রাখতেই হবে। ফলতা, ফলতা সেক্টর 5, এটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। তোমরা কিন্তু এই ইনফরমেশনটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ঠিক আছে, হুগলি শিল্পাঞ্চল থেকে প্রশ্ন যদি তোলে তাহলে তোমাদের এই কোশ্চেনটা তুলবে, সেজ বা স্পেশাল ইকোনমিক জোন কোনটা, নিম্নোক্ত কোন অঞ্চলটি স্পেশাল ইকোনমিক জোন হিসাবে বিবেচিত বা বিবেচনা করা হয়েছে। নেক্সট আছে কি? হলদিয়া শিল্পাঞ্চল। হলদিয়া শিল্পাঞ্চল থেকে একটাই মনে রাখবে, সেটা হচ্ছে আইওসিএল রয়েছে। কি রয়েছে? রিফাইনারি রয়েছে। আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। কি করা হয়? ক্রুড অয়েল থেকে, এইটা তোমরা মনে রাখবে, ক্রুড অয়েল থেকে কি করা হয়? পরিশোধিত তেল তৈরি করা হয়, পেট্রোল তৈরি করা হয়, ডিজেল তৈরি করা হয়। তো এই আইওসিএল থাকার কারণে বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থাকার কারণে এখানে অন্যান্য আরো অনুসারী শিল্প গড়ে উঠেছে। এরকম একটা কোশ্চেন আসে পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে, যে নিম্নোক্ত কোন শিল্পাঞ্চলে অনুসারী শিল্প গড়ে উঠেছে। অনুসারী শিল্প মানে একটা বড় শিল্প, সেই বড় শিল্পটাকে কেন্দ্র করে ছোট 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 শিল্প আরো গড়ে উঠেছে। এখানে আমরা অন্যান্য কোম্পানি প্রচুর আছে, আমরা দেখবো হলদিয়াতে, হলদিয়া শিল্পাঞ্চলে অন্যান্য শিল্পও রয়েছে, সুগার রয়েছে, ব্যাটারি রয়েছে, মিৎসুবিশি রয়েছে, কিন্তু তার মধ্যে সব থেকে প্রমিনেন্ট হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এখানে অপরিশোধিত তেল আসে বা ক্রুড অয়েল আসে, সেটাকে কি করা হয়? পিউরিফাই করা হয়। পিউরিফাই করে কি করা হয়? পেট্রোল তৈরি করা হয়, ডিজেল তৈরি করা হয়, তার সঙ্গে আরো আলকাতরা বা যেটা অবশিষ্ট অংশ, তেলের যে শেষ অংশটা, অর্থাৎ এগুলো আগে বের করে নেওয়া হয়, আমাদের পেট্রোল ডিজেল এগুলো আগে বের করে নেওয়া হয়। তারপরে বাকি যেটা থাকে সেখান থেকে কেরোসিন তেল তৈরি হচ্ছে, আলকাতরা তৈরি হচ্ছে, ন্যাপথালিন তৈরি হচ্ছে বা ন্যাপথা তৈরি হচ্ছে। এই হচ্ছে আইওসিএল, বুঝা গেল? হলদিয়াতে রয়েছে। এরপর যেটা আমরা পড়বো দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চল। দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয়, একটু আগে বললাম। এখানে কি কি রয়েছে? লৌহ ইস্পাত শিল্প রয়েছে। কোথায়? বার্নপুর, কুলটি, হীরাপুর বললাম। রেল ইঞ্জিন রয়েছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ, এইটা তোমরা কিন্তু মাথায় রাখবে। রেল ইঞ্জিন কোথায় তৈরি হচ্ছে? লিলুয়া, দমদম তো আমরা দেখেছি রেল ওয়াগন তৈরি হচ্ছে, বাট রেল ইঞ্জিন তৈরি হচ্ছে কোথায়? চিত্তরঞ্জন লোকোমোটিভ। চিত্তরঞ্জন লোকোমোটিভ মনে রাখবে। শঙ্কর ইস্পাত কারখানা, এটাও কিন্তু পরীক্ষাতে এসছে। দুর্গাপুর, এটাও পরীক্ষাতে এসছে, রাসায়নিক সার কারখানা দুর্গাপুর। এই তিনটে ইনফরমেশন আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, বা শিল্পাঞ্চল থেকে যদি প্রশ্ন আসে এই ইনফরমেশন গুলো করলেই কাফি, আর দরকার নেই বিশেষ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান ও প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র। এত যে কয়লার কথা আমরা পড়লাম, রানীগঞ্জ কয়লা ক্ষেত্র যেটা হচ্ছে সব থেকে পশ্চিমবঙ্গের উন্নত কয়লা খনি অঞ্চল, রানীগঞ্জ, বা যেটা আমরা বলছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই যে অঞ্চলগুলোতে প্রচুর কয়লা খাদান বা কয়লা খনি আছে। তা এত কয়লা দিয়ে আমরা করবোটা কি? কয়লা তো আর খাওয়া যায় না, মাখা যায় না, তাই না? তা কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। অনবীকরণযোগ্য শক্তির মধ্যে কয়লা পড়ে। কয়লা নিঃশেষিত হয়ে যায়, তৈরি করা যায় না। লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে মাটির নিচে যখন গাছপালা বা উদ্ভিদ জাতীয় পদার্থ জমে যাচ্ছে, পড়ে থাকছে, সেখান থেকে কয়লা তৈরি হচ্ছে। বলেছিলাম তোমাদেরকে যখন ভারতের আমাদের খনিজ সম্পদ পড়িয়েছিলাম, সেখানে আবার যখন জীবদেহ চাপা পড়ছে, অর্থাৎ প্রাণী দেহ চাপা পড়ছে, সেখান থেকে কি হচ্ছে? পেট্রোলিয়াম তৈরি হচ্ছে, খনিজ তেল তৈরি হচ্ছে, তাই না? তো এত যে কয়লা, সেখান থেকে আমরা কি করছি? কয়লা থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করছি, যেগুলোকে আমরা বলছি তাপ বিদ্যুৎ। কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে বলা হয় তাপ বিদ্যুৎ। তাহলে পশ্চিমবঙ্গে কয়লা যেহেতু একটা খনিজ সম্পদের দিক থেকে এগিয়ে অনেকটা, তো সেখান থেকে নিশ্চয়ই তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে। তো কোথায় কোথায় তাপবিদ্যুৎ আছে এগুলো কিন্তু পড়ে, কোথায় কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো পড়ে, সেইটা আমি তোমাদেরকে তুলে দিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি তোমাদেরকে একবার করে বলে দিচ্ছি। যেমন ধরো ব্যান্ডেল, ব্যান্ডেল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে, এতটা ডেপথে কোশ্চেন দেয় না। পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কি করে? বেসিক্যালি কলকাতা জোনে পাওয়ার সাপ্লাই করে, কলকাতা জোনে পাওয়ার সাপ্লাই করে। আর বাদ বাকি আমাদের এই যে গ্রামাঞ্চল বা মফস্বল এলাকাগুলোতে এসিডিসিএল করে, স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর কলকাতাতে বেসিক ডব্লিউবিপিডিসিএল, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ওরা কি করে? পাওয়ার সাপ্লাই করে, মানে ওরাই হচ্ছে রেসপন্সিবল কলকাতা জোনের জন্য। আর বাকি গ্রামের জন্য
বাকি অন্যান্য জেলার ক্ষেত্রে বিভিন্ন গ্রামে যে বিদ্যুৎটা সাপ্লাই করা হচ্ছে সেটা বেসিক্যালি WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে। ব্যান্ডেল কোথায় আছে? হুগলি জেলার। কোথায় আছে? হুগলি জেলার। ব্যান্ডেল হুগলিতে। উৎপাদন ক্ষমতা মেগাওয়াটে প্রত্যেকটা দেওয়া আছে, 455 মেগাওয়াট। তোমরা এখানে দেখতে পাবে 1600 মেগাওয়াট কে তৈরি করছে? সাগরদিঘি। 1600 মেগাওয়াট, 1600 মেগাওয়াট সব থেকে বেশি। সব থেকে কম তৈরি করছে কে? নিউ কাশীপুর। নিউ কাশীপুর যেটা কলকাতাতে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা কি করছে? সব থেকে কম মেগাওয়াট সম্পন্ন তাপ বা বিদ্যুৎ তৈরি করছে। কোলাঘাট রয়েছে পূর্ব মেদিনীপুরে। কোথায় রয়েছে? পূর্ব মেদিনীপুরের কোলাঘাট রয়েছে। সাঁওতালডিহি কোথায় রয়েছে? পুরুলিয়াতে। পুরুলিয়ার সাঁওতালডিহি। বক্রেশ্বর কোথায়? বীরভূমের। সাগরদিঘি মুর্শিদাবাদ। দুর্গাপুর পশ্চিম বর্ধমান। ফারাক্কা বাঁকুড়া। ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই দুর্গাপুর আর ফারাক্কাকে নিয়ন্ত্রণ করে কারা? ডিভিসি, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি তারা কি করে? তারা রেসপন্সিবল ফর দুর্গাপুর অ্যান্ড ফারাক্কা থার্মাল পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো, জল বিদ্যুৎ। পার্বত্য অঞ্চল রয়েছে মানে জল বিদ্যুৎ তো নিশ্চয়ই উৎপন্ন হবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ কি করে? এটা একটা সংস্থা জল বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত। জলঢাকা, ম্যাসেঞ্জর, ছোট রঙ্গিত, রিচিংটন, রামমাম জল বিদ্যুৎ প্রকল্প এদেরকে দেখভাল করে বা তত্ত্বাবধান করে কারা? পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ কি করে? জলঢাকা, ম্যাসেঞ্জর, ছোট রঙ্গিত, রিচিংটন, রামমাম এইসব জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে রেগুলেট করে, কন্ডাক্ট করে। নূতন গঠিত জলবিদ্যুৎ কেন্দ্র কোনগুলো? পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রাজ্যের বৃহত্তম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প, যেটা হচ্ছে বাঘমুন্ডি। বাঘমুন্ডি কোথায়? পুরুলিয়াতে। বাঘমুন্ডি কোথায়? পুরুলিয়াতে। অযোধ্যা পাহাড় আর বাঘমুন্ডি পাহাড়, দুটো পাহাড় পুরুলিয়াতে আছে, তোমরা জানো। যারা বেড়াতে গেছো বা পুরুলিয়া থেকে যারা আছো কমেন্ট করে একটু জানাবে। একটাকে বলা হয় অযোধ্যা সার্কিট আর একটা বলা হয় বাঘমুন্ডি সার্কিট, তাই না? অযোধ্যা সার্কিটেও বেড়াতে যায় অনেকে, আবার বাঘমুন্ডি সার্কিটেও বেড়াতে যায়। দুটো সার্কিট আছে পর্যটন কেন্দ্রের দিক থেকে। তো এই যে অযোধ্যা সার্কিট আর বাঘমুন্ডি সার্কিট, এই বাঘমুন্ডি সার্কিটে কি রয়েছে? পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। তোমরা যাবে, গিয়ে দেখবে ওখানে। ঠিক আছে। প্রস্তাবিত জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে কোথায়? তিস্তা প্রকল্প, মংপু, কালীখালা এইসব জায়গায় তিস্তা প্রকল্প। তিস্তা নদীও খরস্রোতা নদী, সেখানেও জলবিদ্যুৎ প্রকল্পের একটা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। মংপুতে যেখানে সিংকোনা চাষ হচ্ছে, আমরা পড়েছিলাম সিংকোনা চাষ হচ্ছে কোথায়? দার্জিলিং এর মংপুতে। কোথায় চাষ হচ্ছে? দার্জিলিং এর মংপুতে। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষায় এসছে। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দার্জিলিং এ। পরীক্ষাতে কিন্তু এসছে, ভুলে গেলে চলবে না। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র, রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় রয়েছে? দার্জিলিং জেলা। বোঝা গেল? তিস্তা লো ড্যাম কোথায় থাকবে? দার্জিলিং। পাঞ্চেত কোথায়? পুরুলিয়া। পাঞ্চেত, মাইথন, পুরুলিয়া। মাইথন কোথায়? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হচ্ছে মাইথন, আর পাঞ্চেত কোথায়? পুরুলিয়া। বোঝা গেল? তাহলে এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কথা মাথায় রাখতে হবে। মোস্ট ভাইটাল ইনফরমেশন বা যেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে সেটা কি? সেটা হচ্ছে এটা ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় 1897 সালে দার্জিলিং এর সিদ্রাপংয়ে। দার্জিলিং জেলার সিদ্রাপংয়ে কি হয়েছে? ভারতের প্রথম, দেখো, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে 1897 সালে দার্জিলিং জেলার সিদ্রাপংয়ে। তাহলে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নয়? ভালো করে তোমরা ডিসাইড করো, করে এবার মনে রাখবে কি রাখবে না সেটা তোমরা বিবেচনা করো। দার্জিলিং জেলা সিদ্রাপং বেড়ানোরও জায়গা, প্রথম ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র। তোমরা মনে রাখতে চাইলে রাখো, না রাখতে না রাখো, কোনো অসুবিধা নেই। না রাখলে পরীক্ষাতে যদি কোশ্চেন চলে আসে উত্তর করতে পারবে না। অ্যাকচুয়ালি দেখো, এই কথাগুলো তোমাদের একটা নিউমনিক টেকনিকের মতো না। আমি এই জায়গায় কি কি কথা বলছি সেগুলো তোমরা যদি মনে করতে পারো তাহলে সিদ্রাপং এই কথাটা মনে থেকে যাবে। সিদ্রাপং দার্জিলিং জেলা সিদ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং। বুঝে গেল? নেক্সট, পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্পেশাল ইকোনমিক জোন কোন কোন জায়গায়? ইউনাইটেড হাইটেক স্ট্রাকচার লিমিটেড কোথায় রয়েছে? রাজারহাট। ইউনাইটেড হাইটেক স্ট্রাকচার লিমিটেড প্রত্যেকটাই পরীক্ষাতে এসছে। ডিএলএফ আইটি সেজ, ডিএলএফ আইটি ইনফরমেশন টেকনোলজি আইটি ডিপার্টমেন্ট কোথায় রয়েছে স্পেশাল ইকোনমিক জোন হিসেবে? রাজারহাট। দুটোই দেখো, রাজারহাট কলকাতা। নিউ টাউন। উইপ্রো
কোথায় রয়েছে? সল্টলেক সেক্টর 5-এ। ফলতা স্পেশাল ইকোনমিক জোন আমি তোমাদেরকে বললাম। কলকাতা আইটি পার্ক যেটা হচ্ছে বানতলা, টিসিএস হচ্ছে গীতাঞ্জলি পার্ক। টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস গীতাঞ্জলি পার্কে অবস্থিত। রেলের পরীক্ষাগুলো, এসএসসির পরীক্ষাগুলো এরাই কন্ডাক্ট করতো। বর্তমানে টিসিএস এর কাছ থেকে নিয়ে সামথিং হিডকো বা এই ধরনের কিছু হিডকোইটি বা এরকম একটা কোনো একটা সংস্থাকে দেওয়া হয়েছে। প্রচুর সেখানে পরীক্ষা নিয়ে একটা বিরাট বড় কেওয়াস সৃষ্টি হয়েছে। তোমরা এখন ফেসবুক খুললে বা ইউটিউব খুললে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে সেই টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। এরা রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা কন্ডাক্ট করে পুরোটা। তাহলে কোথায় রয়েছে? গীতাঞ্জলি পার্ক। পশ্চিমবঙ্গে পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থা কোথায় আছে? কত সালে গঠিত হয়েছে? 1993 সালে। পশ্চিমবঙ্গের এটা, ঠিক আছে? পশ্চিমবঙ্গের সংস্থা, শক্তি পুনর্নবীকরণযোগ্য। পুনর্নবীকরণযোগ্য শক্তি কাকে বলা হয়? যেসব শক্তিগুলোকে আমরা তৈরি করতে পারি। বেসিক্যালি আমরা তো শক্তি তৈরি করতে পারি না। আইনস্টাইনের সূত্র অনুযায়ী আমরা কি করতে পারি? একটা কোনো পদার্থকে পুড়িয়ে আমরা শক্তি তৈরি করতে পারি, অর্থাৎ পদার্থের ভরটাকে আমরা এনার্জিতে ট্রান্সফার করতে পারি, কনভার্ট করতে পারি। আবার এনার্জি থেকে মাসও তৈরি করতে পারি, বাট আমরা শক্তি আলাদা করে তৈরি করতে পারবো না। তাহলে কোন পুনর্নবীকরণযোগ্য শক্তি বলতে যে শক্তিগুলোকে আছে, প্রকৃতিতে আছে, বা সেগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে না, আমরা চাইলেই তাকে আবারও ব্যবহার করতে পারি। যেমন ধরো সৌরশক্তি। সূর্য যতদিন আছে, পৃথিবী যতদিন আছে, আমরা এই শক্তিটাকে ব্যবহার করতে পারি। তার জন্য সোলার প্যানেল তৈরি হয়েছে, তাই না? সোলার কুকার, সোলার প্যানেল, সোলার লাইট তৈরি হয়েছে, সোলার ল্যাম্প যেগুলো আমাদের এখন বর্তমানে রাস্তায় যে বাতিগুলো দেওয়া হচ্ছে, সোলার প্যানেল উপরে দিয়ে সেখান থেকে ইলেকট্রিক কালেক্ট করে লাইট দিয়ে দেওয়া হচ্ছে। স্ট্রিট ল্যাম্প যেগুলোকে আমরা বলছি। রাষ্ট্রীয় নোডাল সংস্থা এটা একটা, পশ্চিমবঙ্গ পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা। পুনর্নবীকরণ শক্তি কি কি রয়েছে? ধরো এই যে সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি। জৈব শক্তি মানে ধরো আমরা যা কিছু ব্যবহার করছি, জৈবিক পদার্থ যেগুলো অবশিষ্ট বা উচ্ছিষ্ট অংশ, সেটা হতে পারে আমরা গৃহস্থালিতে যে শাকসবজি খাচ্ছি তার ছাল টাল যেগুলো ফেলাচ্ছি, বড় বড় হোটেলগুলো সেখানে রান্নার পরে উচ্ছিষ্ট যে অংশটা কোথাও ফেলে দেওয়া হচ্ছে, তাহলে আমরা সেগুলোকে যদি কালেক্ট করে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, সেখান থেকেও আমরা কিন্তু জৈব শক্তি পেতে পারি। জৈব শক্তি, জৈব গ্যাস আমরা কিন্তু পেতে পারি, সেটাকে বলা হচ্ছে জৈব শক্তি। তাহলে এই তিন ধরনের শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। যদি বায়ু শক্তির কথা বলি, আমরা যদি বকখালি চলে যাই, আমরা যদি দক্ষিণ 24 পরগনা চলে যাই, বকখালি, ফ্রেজারগঞ্জ চলে যাই, সেখানে কিন্তু আমরা বায়ুকল দেখতে পাবো, হাওয়াকল দেখতে পাবো। কি করা হচ্ছে না, যখন সমুদ্র থেকে হাওয়াটা স্থলভাগের দিকে আসছে, সেই যে সমুদ্র বায়ু, তাকে কি করা হচ্ছে? তাকে দিয়ে ওই বড় বড় বাদ পতাকাগুলোকে ঘোরানো হচ্ছে, বড় বড় টারবাইনকে ঘোরানো হচ্ছে। সেখান থেকে কি হচ্ছে? ইলেকট্রিক কালেক্ট হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক তৈরি করা হচ্ছে, তড়িৎ শক্তি তৈরি করা হচ্ছে। সৌরশক্তি কোথায়? পূর্ব রাধাপুর, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত রাধাপুর, এখানে সৌরশক্তি পাওয়া যায়। কুমিরমারি, দক্ষিণ 24 পরগনা। মিরিগঙ্গা ও গোবিন্দপুর, দক্ষিণ 24 পরগনা। ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোথায় রয়েছে? পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়াতে প্রথম সোলার ফটো এবং ভোল্টাইক সেল প্ল্যান্ট স্থাপন করেছে। কোথায়? ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেটা পশ্চিম বর্ধমান জেলায় জামুরিয়াতে প্রথম সোলার ফটো এবং ভোল্টাইক সেল প্ল্যান্ট স্থাপন করেছে। বায়ু শক্তি ওই যে বললাম, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর ও বেগুয়াখালী, দক্ষিণ 24 পরগনাতে। জৈব শক্তি কোথায় পাওয়া যাচ্ছে? গোসাবা, মোল্লাখালী, যেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এখান থেকে জৈব শক্তি পাওয়া যাচ্ছে। এই যে বাকি যে ইনফরমেশনটা মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের প্রধান উৎস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। প্রতিষ্ঠা কত? 1955 সালে। কলকাতায় যারা বিদ্যুৎ সংগ্রহ করে, আমি বলেছিলাম তাদেরকে, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, প্রতিষ্ঠা 1985 সালে। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই গেল শক্তি। এরপর রয়েছে পরিবহন রয়েছে। পশ্চিমবঙ্গের পরিবহনের ব্যবস্থা কতটা ডেভেলপড তোমরা সচরাচর শুনে থাকবে। পশ্চিমবঙ্গে এখন জেলা পরিষদের তত্ত্বাবধানে এই যে পথশ্রী প্রকল্পের বাস্তবায়ন চলছে।
চারিদিকে সব আমাদের ঢালাই রাস্তা বানানো হচ্ছে পথশ্রী প্রকল্পের আওতায়। এগুলোও কি পরিবহন যে ব্যবস্থা তাকে আরো ডেভেলপ করা হচ্ছে। তাহলে পরিবহন ব্যবস্থা একটা রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, হ্যাঁ কিনা? ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই কারণে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গুডস খুব সহজে আমদানি রপ্তানি করা যেতে পারে, আদান প্রদান করা যেতে পারে, কিংবা মেডিকেল ফ্যাসিলিটির ক্ষেত্রে, অফিসিয়াল ফ্যাসিলিটির ক্ষেত্রে যদি ট্রান্সপোর্ট সিস্টেম যদি ভালো না হয় তাহলে সেই রাজ্য আস্তে আস্তে করে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়বে। ধরো আমাদের বাড়ি যদি খুব গ্রামে হয়, সেখান থেকে বহু দূরে দেখা যাচ্ছে আমাদের স্বাস্থ্য কেন্দ্র, বহু দূরে দেখা যাচ্ছে সদর জেলা হাসপাতাল। তাহলে সেখান পর্যন্ত যেতে যদি কাদামাটির রাস্তা হয় তাহলে আমরা সহজে সেখানে পৌঁছতে পারবো না, তাহলে মৃত্যু হার বাড়তে থাকবে। যদি কোনো এক্সেপশনাল কোনো রোগ হয়, হঠাৎ করে কোনো মানুষের খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, দেখা গেল তার এমন পরিস্থিতি কিছু সময় পরেই দেখা যাবে তাকে যদি সঠিক ট্রিটমেন্ট না করা হয় তাহলে সে মারাও পর্যন্ত যেতে পারে। তাহলে সেই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে পরিবহন ব্যবস্থাকে উন্নত করতেই হবে। শুধু তাই নয়, আজকে তোমরা যদি ধরো আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণ পশ্চিম অংশ বা পশ্চিম অংশ, বিশেষ করে ধরো বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এইসব অংশের সঙ্গে যদি গোটা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে, তাহলে কয়লা যে উত্তোলন হচ্ছে সে কয়লা কিভাবে হুগলি শিল্পাঞ্চলে যাবে, কিভাবে হলদিয়া শিল্পাঞ্চলে যাবে, এটাও তো আমাদেরকে দেখতে হবে। তাহলে ভালো একটা যোগাযোগের মাধ্যম দরকার, সেটা রেলপথ হতে পারে, সড়ক পথ হতে পারে, হ্যাঁ কিনা? যেখানে রেলপথ, সড়ক পথ এগুলো ভালো, সেই জায়গায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ভালো, সেই জায়গায় কিন্তু অর্থনীতি অনেক বেশি চাঙ্গা, তাই না? জলপথ যদি থাকে, খুব ভালো যদি জলপথ থাকে, তাহলে আন্তর্জাতিক মাধ্যম থেকেও পণ্য আদান প্রদান হতে পারে, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই ঘটতে পারে। জলপথ নেই, স্থলপথের মাধ্যমে যাওয়া আসা করতে গেলে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে, অর্থনীতি সেখানটা একটু কমে যাচ্ছে, হ্যাঁ কি না? তোমরা এগুলো একটু ভালো করে নিজেরা ভাবনা চিন্তা করো, তাহলে কিন্তু আরো বুঝতে পারবে বিষয়টা। জলপথ যেখানে থাকবে সেখানে জাহাজে করে আমরা জল শক্তিকে কাজে, জলের অর্থাৎ ন্যাচারাল বিষয়টাকে কাজে লাগিয়ে আমরা কি করব, জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগাবো, লাগিয়ে কি করবো, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। হয়তো যে পথে যাব সে পথে যদি সেই দিকেই যদি জলের স্রোত থাকে তাহলে আমাদেরকে কম এনার্জি খরচ করে সেই জায়গা থেকে আমরা অন্য জায়গায় মালপত্র নিয়ে চলে যেতে পারবো, হ্যাঁ কিনা? জোয়ার ভাটাকে কাজে লাগাতে পারবো। কিন্তু যদি সড়ক পথে হয় তাহলে আমাদেরকে পেট্রোল, ডিজেল এইসব জিনিস ব্যবহার করতে হবে গাড়ির জন্য। তখন কি হবে, অর্থনীতি অনেকটা পিছিয়ে পড়বে, কারণ অনেক বেশি টাকা খরচা হয়ে যাবে আমরা যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র নিয়ে যাচ্ছি। তাহলে সেই জন্য পরিবহন ব্যবস্থাটা যে রাজ্যে সব থেকে ভালো বা যে দেশে সব থেকে ভালো, তার অর্থনীতি তত বেশি চাঙ্গা, ঠিক আছে? যেখানে খুব কম সময়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যেতে পারে। বেসিক্যালি তোমরা যদি চীনের অর্থনীতির কথা ভাবো, চীনের দেখবে যত বুলেট ট্রেন থেকে শুরু করে ম্যাগলেভ, তোমরা জানো যে ম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগিয়ে ম্যাগলেভ ট্রেন আবিষ্কার করা হয়েছে, যেটা টাচ থাকে না, একটা প্ল্যাটফর্ম থাকে, যে ট্রেনটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, একটা ট্রেন যেটা প্ল্যাটফর্মের সঙ্গে কোনো কানেকশন নেই, অথচ নিচে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের দুদিকে ম্যাগনেট দিয়ে দেওয়া হয়েছে, নিচেও ম্যাগনেট, ট্রেনের নিচেও ম্যাগনেট, হাওয়াতে ভেসে ট্রেন যায়, কোনো প্ল্যাটফর্মের সঙ্গে কানেকশন নেই। এরকম টেকনোলজি তৈরি হয়েছে, পরিবহন ব্যবস্থা এতটাই ডেভেলপড হয়ে গেছে। তো সেই জায়গায় পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থাও যথেষ্ট উন্নত। পশ্চিমবঙ্গে যদি মোট রাস্তার দৈর্ঘ্য দেখি 92,023 কিলোমিটার রাস্তা দেখতে পাবো আমরা। কত রাস্তা? 92,023 কিলোমিটার। এখানে যেমন জাতীয় সড়ক রয়েছে, রাজ্য সড়ক রয়েছে, তেমন রেলপথ রয়েছে, বিমানপথ রয়েছে। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, জানো নিশ্চয়ই, প্রত্যেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দমদম বিমানবন্দর আমরা জানি, কলকাতা যথেষ্ট ব্যস্ততম, আমরা বলতে পারি ওয়ান অফ দা ব্যস্ততম বিমানবন্দর রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও রয়েছে বাগডোগরা বিমানবন্দর, যারা সিকিমে বেড়াতে যাও বা নর্থ বেঙ্গল বেড়াতে যাও, যারা প্লেনে করে যাও, তারা বাগডোগরা এয়ারপোর্টে নেমে ওখান থেকে গাড়ি ধরে বাকি নর্থ বেঙ্গল বেরিয়ে আসো বা সিকিম বেরিয়ে আসো। এরকম কিছু বিমানবন্দর আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এছাড়া সড়কপথ রয়েছে, জাতীয় সড়কপথ রয়েছে, আবার রাজ্য সড়কপথ রয়েছে। জাতীয় সড়কপথ যদি আমরা দেখি, সেখানে দেখবো যে আমরা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যে অংশটা, অর্থাৎ সোনালী চতুর্ভুজ, সেটা কলকাতা হয়ে, দিল্লি হয়ে, চেন্নাই হয়ে মাদ্রাজ পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ কিনা? সরি, মুম্বাই হয়ে চেন্নাই পর্যন্ত বিস্তৃত।
কলকাতা, দিল্লি, মুম্বাই আর চেন্নাই, এই 4টে অঞ্চলকে যুক্ত করেছে বলে সোনালী চতুর্ভুজ বলা হয়। তাহলে সেই জাতীয় সড়ক কি কি রয়েছে পশ্চিমবঙ্গে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জাতীয় সড়ক থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রতিটা জাতীয় সড়ক থেকে কোথায় বিস্তৃত, এটা কিন্তু কোশ্চেন আসে। যেমন ধরো ন্যাশনাল হাইওয়ে 2 নম্বর জাতীয় সড়ক বা পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে? দিল্লি থেকে কলকাতা, যে অঞ্চলটা দিল্লি থেকে কলকাতা কি, দিল্লি থেকে কলকাতা, এখানে কি রয়েছে? দিল্লি থেকে কলকাতাতে কি রয়েছে? দিল্লি থেকে কলকাতা দেখো, দিল্লি থেকে কলকাতা, এই দিল্লি থেকে কলকাতায় কে রয়েছে? ন্যাশনাল হাইওয়ে 2 বা 2 নম্বর জাতীয় সড়ক। 6 কোথায় আছে? হাজিরা থেকে কলকাতা। 31A আছে সেবক থেকে গ্যাংটক, সেবকের যে করোনেশন ব্রিজ, যে রাস্তা যাচ্ছে করোনেশন ব্রিজের উপর দিয়ে 31A, ওটা কোথায় চলে যাচ্ছে? গ্যাংটক পর্যন্ত চলে যাচ্ছে। 34 কোথায় আছে? ডালখোলা, বারাসাত, কলকাতা। 35 আছে বারাসাত, বনগা। NH41 আছে কোথায়? কলকাতা, হলদিয়া। NH41 কলকাতা, হলদিয়া। 55 নম্বর শিলিগুড়ি, দার্জিলিং। 60 নম্বর কোথায় আছে? বালেশ্বর, আসানসোল। NH60 কোথায় আছে? বাঁকুড়া, পুরুলিয়া। 80 মাকামা, ফারাক্কা। NH81 কোথায় আছে? কোরা, মালদা। 117 নম্বর জাতীয় সড়ক কলকাতা, ডায়মন্ড, বকখালি, কলকাতা হয়ে ডায়মন্ড হয়ে বকখালি। 151 নম্বর কোথায় আছে? করিমগঞ্জ, বাংলাদেশ। আর 116B আছে নন্দকুমার হয়ে কন্টাই হয়ে দীঘা, হয়ে চন্দনেশ্বর পর্যন্ত যাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 116B। তাহলে এই যে জাতীয় সড়কগুলো পশ্চিমবঙ্গে অবস্থিত, এগুলো পরিবহন ব্যবস্থাটাকে একটা সুসজ্জিত মাত্রা দিয়েছে, একটা উন্নত মাত্রা দিয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গের যে ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, সেটা অনেকটাই স্থিতিশীল। নেক্সট আছে রাজ্য সড়ক। রাজ্য সড়কে কি কি পাবো? সব থেকে বড় রাজ্য সড়ক তো প্রচুর রয়েছে। রাজ্য সড়কে আমরা সব থেকে বড় পাবো SH4, অর্থাৎ 4 নম্বর রাজ্য সড়ক, দীর্ঘতম সব থেকে। কোথায়? ঝালদা থেকে বলরামপুর হয়ে মানবাজার হয়ে খাতড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, ঘাটাল, তমলুক হয়ে দীঘা। 4 নম্বর রাজ্য সড়ক, সেটা কোথায়? ঝালদা থেকে শুরু হয়, পুরুলিয়া। তারপরে বলরামপুর, মানবাজার, খাতড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, ঘাটাল, তমলুক, দীঘা, পশ্চিম মেদিনীপুরের উপর হয়ে তমলুক হয়ে পূর্ব মেদিনীপুর হয়ে দীঘা যাচ্ছে। কত? 4 নম্বর জাতীয় রাজ্য সড়ক, যেটা হচ্ছে দীর্ঘতম। ক্ষুদ্রতম রাজ্য সড়ক কোথায়? তুলিন, ঝালদা, চাষমোড়। পুরুলিয়া। তোমরা সার্চ করে দেখতে পারো, রাস্তাটা তোমরা দেখতে পাবে গুগল ম্যাপে। শুধু এখানে ইনফরমেশনটা দিলাম, তোমরা ইনফরমেশনটা অবশ্যই করে মনে রাখবে। এরপর রেলপথ রয়েছে, বিমানপথ রয়েছে, খুব অল্প বিস্তর ইনফরমেশন আছে। দেখো, পশ্চিমবঙ্গের রেলপথের দৈর্ঘ্য 4481 কিলোমিটার। কলকাতা হলো পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর। মনে রাখবে। কলকাতা মেট্রো রেলের সদর দপ্তর কোথায়? কলকাতার যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের সদর দপ্তর কোথায় রয়েছে? কলকাতা। এইখানে এই ইনফরমেশনটা তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, এটা মাথায় রাখবে। 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলপথ ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটাকে আমরা টয় ট্রেন বলছি, দার্জিলিং টয় ট্রেন। বেড়াতে গেলে জলপাইগুড়ি থেকে টিকিট কেটে যাবে, টিকিটের দাম একটু বেশি হলে কি হবে? দারুণ মজা পাবে, একদম নৈসর্গিক দৃশ্য উপলব্ধি করতে করতে তোমরা বেড়াতে যেতে পারবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এছাড়া বিমানপথ কি রয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত, বাগডোগরা বিমানবন্দর জলপাইগুড়িতে অবস্থিত, কাজী নজরুল ইসলাম বিমানবন্দর দুর্গাপুরে ভারতের প্রথম বেসরকারি বিমানবন্দর কোনটা? তোমরা কি করবে? কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় আছে? দুর্গাপুরে রয়েছে। প্রথম বেসরকারি বিমানবন্দর অফ ইন্ডিয়া, ভারতের প্রথম বেসরকারি বিমানবন্দর। বোঝা গেল? একটু জলদি হয়ে গেছে কি? কোনো অসুবিধা নেই, পরীক্ষা আছে, একটু জলদি হলো।
আমরা কোশ্চেন অ্যান্সার যখন আলোচনা করব আরো সুন্দরভাবে আমরা আলোচনা করব, আরো খুব তাড়াতাড়ি আলোচনা করব। তবে এই নয় যে একদম কোনো কিছু মাথায় না ঢুকলো চলে গেলাম, তা কিন্তু না। একটু থিওরি ক্লাসগুলো ফার্স্ট হবে, এরপরে হিস্ট্রিটা আছে, তারপরে ইকোনমি আছে, আমাদের পলিটি আছে, এগুলো ক্লাসগুলো বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। তো চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমাদের যেটা আবার একবার বলে দিচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি লাইভে তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব, লাইভে ক্লাস করব, তোমাদের কোশ্চেন অ্যান্সার মিসলেনিয়াস আলোচনা করব। যে সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে সেই সাবজেক্ট ওরিয়েন্টেড প্রচুর কোশ্চেন তো আমরা সেট ওয়াইজ আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে অ্যানাদার মিসলেনিয়াস কোশ্চেন হিসেবে প্রচুর সেট আমরা আলোচনা করব। একদম কমপ্লিট একটা প্রিপারেশন আমরা করব। খুব রিসেন্ট 2-1 মধ্যেই আমরা তোমাদের সঙ্গে লাইভে ইন্টারঅ্যাক্ট করব। ওকে, বিশেষ করে আমি তোমাদের সঙ্গে লাইভে ইন্টারঅ্যাক্ট করব, আমরা ঠিক নয়, আমি তোমাদের সঙ্গে লাইভে ইন্টারঅ্যাক্ট করব। তোমাদের যা কনফিউশন একদম লাইভ ইনস্ট্যান্ট সমাধান হবে। ওকে, সবাই ভালো থাকবে, টাটা।